ওয়েলকাম টু দ্য ডিবেট। আপনি যদি আজ একটু সময় করে আমাদের চারপাশের রাস্তার ভিড় বা ধরুন মেট্রো বা বাসের যাত্রীদের দিকে তাকান কিংবা কোনো রেস্তোরাঁয় বসে থাকা মানুষদের খেয়াল করেন, একটা অদ্ভুত দৃশ্য দেখতে পাবেন। সবাই নিজের নিজের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। একদম, চারদিকে গিজগিজ করছে মানুষ, কিন্তু কিন্তু প্রত্যেকেই যেন তার নিজের একটা অদৃশ্য বুদবুদের ভেতর সম্পূর্ণ একা। আজকে আমরা এই বিষয়টি নিয়েই অত্যন্ত গভীর এবং বিশ্লেষণমূলক একটি আলোচনায় বসতে যাচ্ছি। আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটি শুনতে খুব সহজ, কিন্তু এর উত্তর ততটাই জটিল। ডিজিটাল যুগে মানুষের এই যে তীব্র একাকিত্ব, এর পেছনের মূল কারণটি আসলে কি? হ্যাঁ, আধুনিক সমাজে, বিশেষ করে আমাদের মতো দ্রুত পরিবর্তনশীল দেশগুলোতে, এই ভয়াবহ বিচ্ছিন্নতার আসল শেকড়টা কোথায়, সেটাই ভাবার বিষয়। ঠিক, এই বিচ্ছিন্নতাকে মানুষের ভেতরের সেই অতিরিক্ত আমিত্ববোধ বা চরম স্বার্থপরতার প্রত্যক্ষ ফলাফল, নাকি এটি দ্রুত নগরায়ন, তীব্র প্রতিযোগিতা এবং প্রযুক্তির কাঠামোগত পরিবর্তনের একটা অনিবার্য পরিণতি? আজকের এই বৌদ্ধিক মতবিনিময়ে আমি এই দিকটি তুলে ধরব যে আমাদের এই একাকিত্ব মূলত মানুষের ব্যক্তিগত অহংবোধ এবং এই যে আমি আগে মানসিকতা, সেটার কারণেই সৃষ্টি হয়েছে। আমরা স্বেচ্ছায় আমরা থেকে সরে গিয়ে আমিতে বন্দী হয়েছি। আর আমি এই আলোচনার অপর দিকটি, অর্থাৎ কাঠামোগত দিকটি আপনাদের সামনে তুলে ধরব। সমাজের এই খণ্ডিত রূপ আমাদের সবার জন্যই চিন্তার বিষয়, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে আমি যুক্তি দেব যে আধুনিক মানুষের এই বিচ্ছিন্নতা ও একাকিত্ব মূলত প্রযুক্তির প্রভাব এবং প্রথাগত গ্রামীণ কাঠামো থেকে শহুরি জীবনের পরিবর্তনের কারণে তৈরি হওয়া একটি গভীর কাঠামোগত সংকট। এটি কোনোভাবেই মানুষের একক ব্যক্তিগত নৈতিক স্খলন বা ইচ্ছাকৃত স্বার্থপরতা নয়। মানুষ এখানে খলনায়ক নয়, বরং বেঁচে থাকার এক নতুন এবং চরম প্রতিযোগিতামূলক পরিবেশের শিকার। চলুন তাহলে বিষয়টির একদম গভীরে ঢোকা যাক। আমি যদি আমার দৃষ্টিকোণ থেকে বলি, আধুনিক সমাজে এই যে ব্যাপক একাকিত্ব আমরা দেখতে পাচ্ছি, এর শেকড় মানুষের এই চরম আত্মকেন্দ্রিকতার গভীরে প্রথিত। আমরা যদি আমাদের চারপাশের সমাজের দিকে একটু তাকাই, আমরা দেখব মানুষের মধ্যে একটা তীব্র একটা সব আমার চাই গোছের মানসিকতা তৈরি হয়েছে। মানুষ কেবলই পাওয়ার আকাঙ্ক্ষায় মত্ত। একটা ছোট্ট উদাহরণ দিই। সেদিন একটা রেস্টুরেন্টে দেখলাম 4 জনের একটা পরিবার খেতে এসেছে। বাবা, মা এবং 2টি ছোট বাচ্চা। আধা ঘন্টা তারা সেখানে বসেছিল, কিন্তু কেউ কারোর সাথে একটা কথাও বলেনি। 4 জনের চোখেই 4টে স্ক্রিন। বাচ্চারা কার্টুন দেখছে আর বাবা মা নিজেদের ফোনে ব্যস্ত। সমাজ একসময় পারস্পরিক মানবিকতার উপর দাঁড়িয়েছিল, কিন্তু এখন সম্পর্কগুলো হয়ে উঠেছে আদ্যপান্ত লেনদেন ভিত্তিক। আমরা এমন এক অস্বাস্থ্যকর প্রতিযোগিতায় মেতে উঠেছি, যেখানে আমাদের মানসিকতা হয়ে দাঁড়িয়েছে অন্য কেউ হারলে তবেই আমি জিতব। এই চিন্তাধারা আমাদের ভেতরকার সাধারণ সহমর্মিতাকে ধ্বংস করে দিচ্ছে। যখন আমরা অন্যকে কেবলই প্রতিযোগী বা নিজের স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে দেখতে শুরু করি, তখন স্বাভাবিকভাবেই আমরা অন্যদের থেকে দূরে সরে যাই। আর এই স্বেচ্ছায় তৈরি করা দূরত্বই মানুষকে দীর্ঘস্থায়ী একাকিত্বের দিকে ঠেলে দিচ্ছে। মানুষ তার নিজের তৈরি করা অহংকারে প্রাসাদে নিজেকেই বন্দী করে ফেলছে। আপনার রেস্তোরাঁর উদাহরণটা সত্যি খুব চেনা একটা দৃশ্য, আর আপনি যে উদ্বেগটা প্রকাশ করছেন সেটা আমি পুরোপুরি বুঝতে পারছি। তবে আমি বিষয়টিকে একটু ভিন্নভাবে দেখি। আমার মতে আধুনিক মানুষের এই একাকিত্বকে শুধু অহংকার বা আমিত্ব দিয়ে বিচার করা হলে পুরো সমস্যার গভীরে যাওয়া হয় না। আপনি যে পরিবারটির কথা বললেন, তারা যে ইচ্ছে করি একে অপরকে এড়িয়ে চলছেন, ব্যাপারটা ঠিক সেরকম নয়। তাহলে ব্যাপারটা কেমন? দেখুন, আমাদের বুঝতে হবে যে স্মার্টফোন বা সোশ্যাল মিডিয়ার ভেতরে যে গাণিতিক নির্দেশনা বা প্রোগ্রামিংয়ের ধরনটি কাজ করে, তা এমনভাবেই নকশা করা হয়েছে যাতে মানুষের মনোযোগ সম্পূর্ণভাবে আটকে যায়। আমরা যাকে আসক্তি বলছি, স্নায়ুবিজ্ঞানের ভাষায় সেটি হলো মস্তিষ্কের ভেতরকার আনন্দ বা পুরস্কার পাওয়ার একটা অন্তহীন চক্র। স্ক্রিনের ওই ছোট্ট লাইক বা মেসেজ আমাদের মস্তিষ্কে এমন এক রাসায়নিক বিক্রিয়া ঘটায় যা অনেকটা জুয়ার নেশার মতো। ডোপামিন লুপ। অন্যদের স্বীকৃতি বা অনুমোদন পাওয়ার জন্য লড়ছে। এটি তাদের ইচ্ছাকৃত স্বার্থপরতা নয়, বরং এক ধরনের প্রযুক্তিগত পরাধীনতা।
যখন একজন মানুষ ঘন্টার পর ঘন্টা স্ক্রিনে তাকিয়ে থাকে তখন সে মূলত একটি কাঠামোগত ফাঁদে আটকা পড়ে। এই আসক্তি তাকে বাস্তব জগৎ থেকে দূরে সরিয়ে একাকী করে তুলছে। আমি বুঝতে পারছি আপনি কেন এমনটা ভাবছেন, কিন্তু আমাকে একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়টি তুলে ধরতে দিন। আপনি মস্তিষ্কের রাসায়নিক চক্র বা প্রযুক্তির ফাঁদের কথা বললেন, কিন্তু প্রযুক্তি তো আর শূন্য থেকে কিছু তৈরি করে না, তাই না? এটি কেবল আমাদের ভেতরের সুপ্ত প্রবৃত্তিগুলোকে টেনে বের করে আনে। সোশ্যাল মিডিয়া মূলত মানুষের ভেতরে সেই অহংকার এবং নিজেকে সবার সামনে বড় করে দেখানোর আদিম প্রবৃত্তিকেই প্রশ্রয় দিচ্ছে। কিন্তু প্রযুক্তি তো ডিজাইনটাই সেভাবে করেছে। হ্যাঁ, কিন্তু প্রযুক্তি কেবল একটি মাধ্যম মাত্র। মানুষ আজ নিজের জগৎ, নিজের ছবি, নিজের ঘুরতে যাওয়ার স্ট্যাটাস নিয়ে এতই ব্যস্ত যে তার ঠিক পাশে বসে থাকা মানুষটির প্রতি সামান্য সহানুভূতি দেখানোর সময় তার নেই। গবেষণায় যেমনটা দেখা যাচ্ছে, মানুষ এখন ভার্চুয়াল জগতে যতটা সরব, বাস্তব জীবনে ততটাই নীরব। রাস্তায় যদি কোনো দুর্ঘটনা ঘটে, আমরা দেখি মানুষ সাহায্য করার বদলে পকেট থেকে ফোন বের করে ভিডিও করতে শুরু করে। এটি তো কোনো গাণিতিক অ্যালগরিদমের দোষ নয়, এটি মানুষের সচেতন এবং নির্মম একটি পছন্দ। এটা সত্যিই খুব দুঃখজনক। একদম। যখন একজন ব্যক্তি বিপন্ন মানুষের পাশে না দাঁড়িয়ে ভিডিও করা বেছে নেয়, তখন সে মূলত নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় লাইক পাওয়ার লোভে নিজের অহংবোধকেই তৃপ্ত করছে। সে ভাবছে তার ভার্চুয়াল উপস্থিতি তার বাস্তব উপস্থিতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই যে নিজেকে সবকিছুর কেন্দ্রে রাখার চর্চা, এটাই একাকিত্বের প্রধান স্থপতি। দ্যাটস অ্যান ইন্টারেস্টিং পয়েন্ট। বিশেষ করে দুর্ঘটনার সময় ভিডিও করার বিষয়টা সত্যিই ভয়ঙ্কর একটি মানসিক সংকট। কিন্তু আমি এই বিষয়টিকেও কাঠামোগত পরিবর্তনের লেন্স দিয়ে দেখতে চাই। আপনি বলছেন এটা সচেতন অহংকার, কিন্তু একটু খেয়াল করে দেখুন, মানুষ যখন একটি পরিচিত ছোট গ্রাম বা মফস্বল ছেড়ে জীবিকার তাগিদে একটি বিশাল অপরিচিত এবং কোলাহলপূর্ণ মহানগরে এসে পৌঁছায়, তখন তার মনস্তত্ত্বে কী ধরনের পরিবর্তন ঘটে? ঠিক, পরিবেশের একটা প্রভাব তো থাকেই। বিশাল প্রভাব থাকে। গ্রামের সেই পুরনো পরিচিত গণ্ডির একটি সামাজিক নজরদারি বা চাপ থাকে। সেখানে সবাই সবাইকে চেনে, সেখানে রাস্তায় কিছু ঘটলে সবাই ছুটে যায়, কারণ তারা একে অপরের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু ঢাকা বা কলকাতার মতো শহরের বেনামি ভিড়ে মানুষ সেই পরিচয় হারিয়ে ফেলে। এই অচেনা ও তীব্র প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে মানুষ স্বাভাবিকভাবেই নিজেকে গুটিয়ে নেয়। চারপাশে যখন সারাক্ষণ তীব্র শব্দ, ভিড় আর বাঁচার লড়াই চলতে থাকে, তখন মানুষের মস্তিষ্ক এক ধরনের আত্মরক্ষামূলক আচরণ বা ঢাল তৈরি করে। তারা বাইরের পৃথিবী থেকে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলে, কারণ চারপাশের এত তথ্যের চাপ নেওয়া তাদের পক্ষে সম্ভব হয় না। এই যে গুটিয়ে যাওয়া, যাকে আপনি স্বার্থপরতা বা অহংকার বলছেন, তা মূলত অপরিচিত পরিবেশে মানুষের টিকে থাকার লড়াই। তারা বিচ্ছিন্ন কারণ তাদের সেই পুরনো সামাজিক কাঠামোটি আর নেই যা তাদের যুক্ত রাখত। কাঠামোগত পরিবর্তনের এই যুক্তিতে মেনে নিতে আমার আপত্তি নেই। শহর আমাদের বিচ্ছিন্ন করে ঠিকই, কিন্তু আমরা যদি শুধু প্রযুক্তি আর নগরায়নকেই দায়ী করি, তবে সমাজের অন্যান্য ক্ষেত্রে আমাদের আচরণের যে ভয়াবহ অবনতি ঘটছে, সেটাকে কিভাবে ব্যাখ্যা করব? শুধু তো স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার বিষয় নয়, বাস্তব জগতেও আমাদের নাগরিক দায়িত্ববোধের মারাত্মক অভাব দেখা যাচ্ছে। যেমন ধরুন, রাস্তায় ট্রাফিক আইন না মানা, যত্রতত্র আবর্জনা ফেলা বা গণপরিবহনে অন্যের অসুবিধা সৃষ্টি করার প্রবণতার দিকে একটু তাকান। একটা দামি গাড়ি থেকে কেউ একজন কাঁচ নামিয়ে রাস্তার মাঝখানে একটা প্লাস্টিকের বোতল ছুঁড়ে মারল। এটা কি শহরের বেনামি ভিড়ের কারণে সৃষ্ট আত্মরক্ষামূলক আচরণ? একেবারেই না। এটা হলো মানুষের সেই অহংকারী আচরণের নগ্ন প্রমাণ, যেখানে সে নিজের সুবিধা এবং আয়েশকে সমাজের ঊর্ধ্বে স্থান দিচ্ছে। আমরা যদি সাম্প্রতিক ডেটা এবং সমাজবিজ্ঞানীদের পর্যবেক্ষণের দিকে তাকাই, দেখব মানুষ এখন নিজেকে আর কোনো দেশের নাগরিক ভাবে না। তারা নিজেদের কেবল একজন ভোক্তা বা কাস্টমার হিসেবে বিবেচনা করে। তাদের মানসিকতা হলো, আমি ট্যাক্স দিই, তাই রাস্তা পরিষ্কার রাখা সরকারের দায়িত্ব, আমার কোনো দায় নেই। এই যে ভোক্তা মানসিকতা, যা তাদের পরিবেশ বা সমাজের প্রতি ন্যূনতম দায়বদ্ধতা ভুলিয়ে দিচ্ছে, এটা কোথা থেকে এলো? এটা তো সেই সব আমার প্রাপ্য বা অতিরিক্ত আমিত্ববোধেরই ফসল। মানুষ যখন নিজেকে সমাজের একটা অংশ ভাবার বদলে নিজেকে পুরো সিস্টেমের ক্রেতা ভাবতে শুরু করে, তখন সে সমাজ থেকে এমনিতেই বিচ্ছিন্ন হয়ে যায়। আমি অবশ্যই স্বীকার করছি, আমাদের নাগরিক শিষ্টাচার ও আচরণগত মান আগের চেয়ে কমেছে। ট্রাফিক আইন ভঙ্গ করা বা যত্রতত্র আবর্জনা ফেলার মতো ঘটনাগুলো দৃশ্যমান
এবং অত্যন্ত বিরক্তিকর। আপনার দামি গাড়ি থেকে বোতল ফেলার উদাহরণটিও খুব বাস্তব, কিন্তু আমি মনে করি এই ভোক্তা মানসিকতা একদিনে আকাশ থেকে পড়েনি। এটাও আধুনিক পুঁজিবাদের একটা বাইপ্রোডাক্ট বা উপজাত। গত কয়েক দশকে আমাদের পুরো অর্থনৈতিক ব্যবস্থাটাই এমনভাবে সাজানো হয়েছে যেখানে মানুষকে সারাক্ষণ বোঝানো হচ্ছে যে তুমি যা কিনছ তুমি তাই। কনজুমারিজম, হ্যাঁ। বিজ্ঞাপন, সব জায়গায় একটাই বার্তা, নিজেকে পুরস্কৃত করুন, আপনি এর যোগ্য। যখন চারপাশের পুরো কাঠামোটি একজন মানুষকে কেবল একজন ক্রেতা হিসেবে গড়ে তোলে, তখন তার কাছ থেকে নিঃস্বার্থ নাগরিক আচরণ আশা করাটা একটু কঠিন হয়ে যায়। তবে আমি আপনার সাথে একমত যে এই প্রবণতা আমাদের সমাজকে টুকরো টুকরো করে দিচ্ছে, কিন্তু আমি এর দায়ভার পুরোপুরি ব্যক্তির অহংকারের উপর চাপাতে রাজি নই। আপনি যদি এমন একটি ব্যবস্থা তৈরি করেন যা মানুষকে ক্রমাগত ব্যক্তিকেন্দ্রিক হতে শেখায়, তবে দিন শেষে তারা ব্যক্তিকেন্দ্রিকই হবে। এর জন্য আমাদের এমন কাঠামোগত উদ্যোগ প্রয়োজন যেখানে মানুষ শুধু ক্রেতা হিসেবে নয়, বরং একটি সম্প্রদায়ের অংশ হিসেবে কাজ করার সুযোগ পায়। আপনার এই অর্থনৈতিক কাঠামোর যুক্তিটা শুনলে মনে হয় যেন মানুষের নিজস্ব কোনো চিন্তাশক্তি বা দায়বদ্ধতাই নেই, পুরো সিস্টেম তাকে পুতুলের মতো নাচাচ্ছে। কিন্তু মানুষ তো যন্ত্র নয়। আচ্ছা, অপরিচিত শহরের কথা বাদ দিলাম, রাস্তার অচেনা মানুষদের কথাও বাদ দিলাম, আমরা তো দেখছি আমাদের সবচেয়ে পরিচিত গণ্ডির ভেতরে, অর্থাৎ খোদ পরিবারের ভেতরেও এই বিচ্ছিন্নতা প্রকট আকার ধারণ করেছে। আমিত্ব এতই বেড়ে গেছে যে মানুষ এখন সামান্যতম ভিন্ন মত সহ্য করতে পারছে না। মতভেদ খুব দ্রুত পরিণত হচ্ছে শত্রুতায়, আর সাধারণ আলোচনা রূপ নিচ্ছে তীব্র ব্যক্তিগত আক্রমণে। হ্যাঁ, পোলারাইজেশন এখন সব জায়গায়। একদম। আমরা যদি পরিবারের দিকে তাকাই, আগে আমরা ছিল মুখ্য, ভাই বোন, আত্মীয়স্বজন, পাড়াপড়শি নিয়ে একটা বৃহৎ আমরার ধারণা ছিল। কিন্তু এখন তো অনেক ক্ষেত্রে বৃদ্ধ বাবা মাকেও মনে করা হচ্ছে বোঝা, সামাজিক বা পারিবারিক অনুষ্ঠানগুলোকে মনে করা হচ্ছে সময়ের চরম অপচয়। নিজের ঘরে বসে একা নেটফ্লিক্স দেখাকে মানুষ বেশি গুরুত্ব দিচ্ছে মায়ের সাথে গল্প করার চেয়ে। এগুলো তো আর বড় শহরের বেনামি ভিড় বা পুঁজিবাদের বিজ্ঞাপনের কারণে হচ্ছে না। নিজের বৃদ্ধ পিতামাতাকে বোঝা মনে করা কোনো আত্মরক্ষামূলক আচরণ হতে পারে না। এটি চরম স্বার্থপরতা এবং মানবিকতার অবক্ষয়। যখন মানুষ ভাবে যে অন্যের জন্য একটু সময় ব্যয় করা মানেই নিজের ব্যক্তিগত স্পেস বা সময়ের ক্ষতি, তখন সে স্বেচ্ছায় সমাজ থেকে নিজেকে কেটে আলাদা করে ফেলছে। এই আমরা থেকে আমিতে রূপান্তর সম্পূর্ণভাবেই একটি মনস্তাত্ত্বিক অবক্ষয়, যার অনিবার্য পরিণতি হল আমাদের এই হারহিম অরা একাকিত্ব। দুঃখিত, কিন্তু আমি এই যুক্তির সাথে একমত হতে পারছি না। মামাকে একটু ব্যাখ্যা করতে দিন কেন। আপনি যে পারিবারিক বিচ্ছিন্নতা আর বৃদ্ধ বাবা মার প্রতি অবহেলার কথা বললেন, সেটা অত্যন্ত বাস্তব এবং বেদনাদায়ক। আমি এই বাস্তবতাকে অস্বীকার করছি না, কিন্তু এর সমাধান যদি আমরা কেবল মানুষের নৈতিকতার ওপর ছেড়ে দিই এবং বলি যে মানুষ আজকাল বড্ড স্বার্থপর হয়ে গেছে, তাই তাদের ভালো হতে হবে, তাহলে আমরা কোনোদিনই আসল সমাধানে পৌঁছাতে পারব না। একটু গভীরভাবে ভাবুন তো, আধুনিক অর্থনীতি মানুষকে কতটা ডিঙিয়ে নিচ্ছে। ক্লান্তি একটা বড় ফ্যাক্টর, আমি মানছি। হ্যাঁ, একজন সাধারণ চাকরিজীবীর কথা চিন্তা করুন। সে প্রতিদিন সকালে 2 ঘন্টা জ্যাম ঠেলে অফিসে যায়, 10-12 ঘন্টা অমানবিক চাপে কাজ করে, বসের বকুনি খায়, আবার 2 ঘন্টা জ্যাম ঠেলে রাতে বাড়ি ফেরে। তার কাছে অন্যের জন্য, এমনকি নিজের বৃদ্ধ বাবা মা বা সন্তানের জন্য কোয়ালিটি সময় বা মানসিক শক্তি অবশিষ্ট থাকছে কি? দীর্ঘ কর্মঘণ্টা, তীব্র চাপ এবং এই বেঁচে থাকার নির্দয় সংগ্রামের পর মানুষের ভেতরে যে গভীর ক্লান্তি আসে, তা তার সহনশীলতা একেবারে তলানিতে নিয়ে যায়। মানুষ তখন শুধু একটুখানি নীরবতা চায়। এটা স্বার্থপরতা নয়, এটা হলো পুরোপুরি নিঃশেষ হয়ে যাওয়া একটা মনের আর্তনাদ। এর পাশাপাশি আমাদের আধুনিক সমাজ কাঠামোগুলো এমনভাবে তৈরি হচ্ছে যা মানুষের মুখোমুখি যোগাযোগের সুযোগ একেবারে কেড়ে নিচ্ছে। খেলার মাঠ নেই, পাড়ার আড্ডার জায়গাগুলো হারিয়ে গেছে, সবাই বহুতল ভবনের ছোট্ট ছোট্ট বাক্সে বন্যি। সমস্যাটি শুধু মানুষের ভেতরে নয়, সমস্যাটি সেই ইট পাথরের কাঠামোর মধ্যে, যা মানুষকে ক্রমাগত একা থাকতে বাধ্য করছে।
আমি বুঝতে পারছি যে আধুনিক জীবনের চাপ একটি বড় প্রভাবক এবং আমাদের দৈনন্দিন জীবনে কাঠামোগত অনেক সীমাবদ্ধতা রয়েছে। এটা ঠিক যে মানুষ এখন অনেক বেশি ক্লান্ত, কিন্তু আমরা যদি সব দায় এই কর্পোরেট কাঠামো বা কর্মঘণ্টার উপর চাপিয়ে দিই, তবে ব্যক্তির নিজস্ব দায়িত্ববোধ বলে কি কিছুই অবশিষ্ট থাকে না? আপনি বলছেন মানুষ নিংড়ে যাচ্ছে বলে তার সহনশীলতা কমছে, কিন্তু একটু ইতিহাসের পাতা উল্টে দেখলে দেখা যায় অতীতে মানুষ এর চেয়েও অনেক বেশি প্রতিকূল পরিবেশে বেঁচেছিল। সেটা ঠিক, ফিজিক্যাল পরিশ্রম অনেক বেশি ছিল। হ্যাঁ, তারা মাঠে রোদে পুড়ে হাড় ভাঙা খাটুনি খেটেছে, মহামারী পার করেছে, তীব্র অর্থনৈতিক সংকটে দিনের পর দিন না খেয়ে থেকেছে। কিন্তু তখন তো তারা একে অপরের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়নি। তখন তো তারা বিপদে একে অপরের পাশে দাঁড়িয়েছে। তখন তো তাদের এই চরম আমিত্ব মাথাচাড়া দিয়ে ওঠেনি, কারণ তখন তাদের মূল্যবোধে আমির চেয়ে আমরার স্থান অনেক ওপরে ছিল। আজকে আমাদের যে বিভেদ সৃষ্টিকারী মনোভাব, সবাইকে সন্দেহ করা, শুধু নিজেরটা গুছিয়ে নেওয়ার যে মরিয়া চেষ্টা, এটি কেবল অর্থনৈতিক চাপের ফসল হতে পারে না। এটি আমাদের ভেতরের এক ধরনের গভীর অহংবোধ। এই অহংকার কেবল আমাদের সমাজকেই ভাঙছে না, এটি আমাদের মনের শান্তিও কেড়ে নিচ্ছে। আমরা যত বেশি শুধু নিজের সুবিধা, নিজের ক্যারিয়ার, নিজের স্পেস নিয়ে ব্যস্ত থাকছি, ততই আমরা একা হয়ে পড়ছি। আমিত্ব নামক এই ব্যাধির মূল কারণ হল আমাদের এই বোধের অভাব যে মানুষ কখনোই একা ভালো থাকতে পারে না। আমি আপনার অতীতের উদাহরণের প্রশংসা করছি। অতীতের সেই যৌথ জীবনের গল্পগুলো সত্যি খুব সুন্দর, কিন্তু আমাদের মনে রাখতে হবে অতীতের সমাজ আর বর্তমানের সমাজ কাঠামোগতভাবে সম্পূর্ণ আলাদা। অতীতের সমাজ টিকিয়ে রাখার জন্য মানুষের একে অপরের ওপর আক্ষরিক অর্থেই শারীরিক ও অর্থনৈতিকভাবে নির্ভরশীল হতে হতো। ফসল কাটার জন্য প্রতিবেশী লাগত, বাড়ি বানানোর জন্য গ্রামের মানুষের সাহায্য লাগত। কিন্তু আজ আমরা স্বাধীন। ঠিক, আজ প্রযুক্তির কারণে এবং প্রাতিষ্ঠানিক সেবার কারণে মানুষ অনেক বেশি স্বাধীন। টাকার বিনিময়ে আমরা যে কোনো সেবা কিনে নিতে পারি। এই প্রাতিষ্ঠানিক স্বাধীনতা তাদের একা থাকার সুযোগ করে দিয়েছে, যা আগে কোনোদিনই ছিল না। আমি কিন্তু বলছি না যে ব্যক্তির নিজস্ব কোনো দায়িত্ব নেই, অবশ্যই আছে। কিন্তু যখন একটি গোটা সমাজ, লাখ লাখ মানুষ একই ধরনের আচরণ প্রদর্শন করতে শুরু করে, যখন কোটি কোটি মানুষ একই সাথে একাকিত্বে ভোগে, তখন এটিকে কেবল ব্যক্তিগত নৈতিকতার অভাব বলে বাতিল করা যায় না। একটা মানুষ স্বার্থপর হতে পারে, কিন্তু কোটি কোটি মানুষ হঠাৎ করে একসাথে স্বার্থপর হয়ে গেল, এটা মানা কঠিন। এটি স্পষ্ট নির্দেশ করে যে আমাদের সিস্টেমে কোনো বড় ধরনের ত্রুটি তৈরি হয়েছে। ডিজিটাল যুগে এই যে বিচ্ছিন্নতা, একে মোকাবেলা করার জন্য আমাদের শুধু মানুষকে দোষারোপ করলে চলবে না। আমাদের দরকার প্রযুক্তির সচেতন এবং পরিমিত ব্যবহার শেখানো, এবং এমন সামাজিক স্থান বা পাবলিক স্পেস তৈরি করা যেখানে মানুষ আবার আগের মতো একত্রিত হতে পারে। আমাদের এমন কাঠামোগত পরিবর্তন দরকার যা মানুষের ভেতরের সামাজিক সত্তাকে আবার জাগিয়ে তুলবে। আমাদের আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে আমি আমার অবস্থানটি আরেকবার পরিষ্কার করতে চাই। আমি এই সিদ্ধান্তে উপনীত হতে চাই যে আধুনিক যুগে মানুষের একাকিত্ব নিছক কোনো বাহ্যিক কাঠামো, কর্পোরেট চাপ বা ইন্টারনেট অ্যালগোরিদমের ফল নয়। এটি আমাদের ভেতরের সেই চরম আমিত্বের প্রতিফলন যা আমরা আধুনিকতার নামে সযত্নে লালন করছি। আমি মোটেও অস্বীকার করছি না যে আত্মসম্মানের জন্য প্রতিটি মানুষের ভেতরেই আমিত্ব প্রয়োজন। আত্মসম্মান ছাড়া মানুষ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে না। কিন্তু সমস্যাটি তৈরি হয় ঠিক তখনই যখন এই অতিরিক্ত আমিত্ব আমাদের আমরা সত্তাকে পুরোপুরি গ্রাস করে ফেলে। যখন মানুষ ভাবে যে টাকা আর প্রযুক্তি দিয়ে সে সমাজ ছাড়াই সবকিছু কিনে নিতে পারবে, তখন সে সমাজের থেকেও মানসিকভাবে সমাজের বাইরে চলে যায়। সুস্থ সমাজ গড়তে হলে আমাদের আমি এবং আমরা নীতির কোনো বিকল্প নেই। শুধুমাত্র আমি নিয়ে মেতে থাকলে ডিজিটাল একাকিত্বের এই কালো ছায়া আমাদের সমাজকে অদূর ভবিষ্যতে আরও ভয়াবহভাবে গ্রাস করবে। এবং নাগরিক হিসেবে আমাদের যে সামাজিক দায়িত্ববোধ আছে তা পুনরায় ফিরিয়ে আনতে হবে। আর আমি আমার উপসংহারে বলতে চাই যে ডিজিটাল যুগের এই একাকিত্বকে কেবল মানুষের নৈতিক স্খলন বা অহংকার হিসেবে দেখলে আমরা প্রকৃত সমাধানের পথ থেকে অনেক দূরে সরে যাব। সমাজ আগের চেয়ে অনেক বেশি বিচ্ছিন্ন ও একাকী হয়ে পড়েছে, এই বিষয়ে আমাদের মধ্যে আজ কোনো দ্বিমত নেই। আমরা দুজনেই এই সংকটটি গভীরভাবে উপলব্ধি করছি এবং এর ভয়াবহতা বুঝতে পারছি। তবে আমি মনে করি এই সমস্যার মূলে রয়েছে আমাদের আধুনিক জীবনের দ্রুত পরিবর্তিত কাঠামো, দ্রুত নগরায়ন, কাজের তীব্র চাপ,
ডিজিটাল অ্যালগোরিদমের ফাঁদ এবং বেঁচে থাকার চরম প্রতিযোগিতামূলক পরিবেশ। শুধু মানুষের নৈতিকতার দোষ না খুঁজে আমাদের এই সিস্টেম বা কাঠামোগুলোকে কিভাবে আরও মানবিক করা যায় সেদিকে মনোযোগ দেওয়াটা এখন সবচেয়ে বেশি জরুরি। প্রযুক্তির সচেতন ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি আমাদের সামাজিক মেলবন্ধনের নতুন ও সৃজনশীল উপায় বের করতে হবে। শহরের বুকে এমন পরিবেশ তৈরি করতে হবে যেখানে মানুষ শুধু টিকে থাকার ক্লান্তিকর লড়াই না করে বরং একে অপরের সাথে মুখোমুখি বসে হাসি মুখে দুটো কথা বলার সুযোগ পায়। আজ আমরা ডিজিটাল যুগের একাকিত্বের পেছনের কারণগুলো নিয়ে দুটি সম্পূর্ণ ভিন্ন কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক এবং গভীর দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করলাম। একটি দিক বলছে এটি আমাদের ব্যক্তিগত মনস্তত্ত্ব, স্বার্থপরতা এবং অহংবোধের চূড়ান্ত রূপ, আর অন্য দিকটি বলছে এটি আধুনিক প্রযুক্তি, পুঁজিবাদ ও নগরায়নের কাঠামোগত পরিণতি। একদম ঠিক, এবং হয়তো সত্য এই দুইয়ের মাঝামাঝি কোথাও একটা অবস্থান করছে। আমরা আজ কোনো নির্দিষ্ট পক্ষকে বিজয়ী ঘোষণা করছি না, বরং আমাদের উদ্দেশ্য হল এই বিষয়টির গভীরতা এবং জটিলতাগুলোকে তুলে ধরা, যাতে করে আমরা সবাই আমাদের চারপাশের পৃথিবী, আমাদের প্রতিদিনের ব্যবহার করা প্রযুক্তি এবং নিজেদের আচরণ সম্পর্কে আরও একটু সচেতন হতে পারি। ঠিক তাই। এই গভীর সামাজিক রূপান্তর নিয়ে আমাদের প্রতিটি শ্রোতাকে নিজের মতো করে ভাবতে হবে। আপনারা যারা আমাদের শুনছেন, আপনারা নিজেদের জীবনে, নিজেদের পরিবারে এবং সমাজে এই পরিবর্তনগুলোকে কিভাবে দেখছেন তা নিয়ে ভাবুন। এই উৎস উপাদানগুলোতে আরও অনেক কিছু জানার এবং অন্বেষণ করার আছে, যা আমরা হয়তো আজ সময়ের অভাবে ছুঁয়ে দেখতে পারিনি। তবে আশা করি এই আলোচনা আপনাদের নতুন করে ভাবতে সাহায্য করবে। আজকের মতো আমাদের এই চিন্তার উদ্রেককারী বৌদ্ধিক মতবিনিময়ের এখানেই সমাপ্তি টানছি। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।